গলা উঁচিয়ে শুভ বলে ডেকে ওঠে আকাশ। চাপার আগে কপালের এক পাশের রগ ফুলে উঠেছে, হর্ষা মুখে স্পষ্ট ফুটে উঠেছে তা। অবনীর সামনে রাগ চেপে রাখলেও চেহারায় স্পষ্ট প্রকাশ পাচ্ছে তা। ভাইয়ের এমন চাপা রাগ যেন অবনীর মাঝেও ভয় ধরিয়ে দেওয়ার মতো। আকাশের দিকে তাকাতেই মৃদু কেঁপে ওঠে সে। হালকা দৃষ্টি নত করে বলে, শুভ ভাই বাসায় নেই ভাইয়া। ভ্রু কুচকালো আকাশ। কিছু বলার আগেই অবনী ফের বলে ওঠে, আরোহী বলছিল ফুচকা খাবে, আমারও ইচ্ছে করছিল, তাই শুভ ভাইকে পাঠিয়েছি ফুচকা নিয়ে আসার জন্য। তুমি তো আবার বলেছিলে বাইরের এসব ছাইপাস না খেতে, তাই চেয়েছিলাম তুমি যেন কিছু না শুনো। আকাশ বুঝতে পারে অবনীর ঘাবড়ে যাওয়ার কারণটা, যদিও তার এখন এসব নিয়ে অবনীকে বকা দেওয়ার একদমই মুড নেই। তাই খানিকটা শান্ত স্বরে বলে, অন্য কাজের লোকদের বল এগুলো পরিষ্কার করে নিতে, তুই এই ভাঙা কাছে হাত লাগাবি না একদম। বলে রুম ত্যাগ করে আকাশ। বাইরে আসতে দেখে শুভ ফিরে এসেছে। এক পলক তাকালো তার দিকে, দেখে শুভর হাতে পার্সেল করা কিছু। এগুলো অবনীর বলা সে ফুচকা তা বুঝতে আর ব্যাগ চেক করতে হয়নি তাকে। তাই বিষয়টা নিয়ে আর মাথা না ঘামিয়ে গাড়িতে গিয়ে বসে সে। আকাশ চলে গেল কোথাও। সদর দরজা পেরিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে শুভ। মুহূর্তেই অবনী ছুটে আসে তার কাছে। পরপর কয়েকটা শ্বাস নিয়ে বলে, এতক্ষণ লাগলো ফিরতে, এত লেট করার জন্যই ভাইয়ার হাতে ধরা পড়েছি আজ। ভাগ্যিস কিছু বলেনি কিছুক্ষণ আগে। শুভকে হন্তদন্ত হয়ে বের হতে দেখে অবনী পিছন থেকে ডাকে। কোথায় যাচ্ছে জিজ্ঞেস করতে বাইরে যাওয়ার কথা বলে শুভ। কিছুক্ষণ দাঁড়াতে বলে রুমের দিকে ছুটে যায় অবনী। পুনরায় ফিরে এসে শুভর হাতে 500 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বলে ফেরার সময় ফুচকা নিয়ে আসতে। তখন রুশানকে বাঁচানোর চিন্তা ঘুরপাক খাচ্ছিল শুভর মাথায়। এর মাঝে অবনীর চক্করে পড়ায় অনেকটাই বিরক্ত হয় সে, তবে তা প্রকাশ করলো না। অবনীর হাত থেকে টাকাটা নিয়ে বেরিয়ে গেল চুপচাপ। শুভর থেকে ফুচকা নিয়ে নেয় অবনী। প্যাকেটটা খুলেই বলে, টক বেশি এনেছেন তো? শুভ নিচু স্বরে বলে, সব ঠিকঠাকভাবেই আছে। বলেই অবশিষ্ট টাকাগুলো অবনীর দিকে বাড়িয়ে দিল শুভ। অবনী সেগুলো না নিয়ে বলে, এগুলো আপনি রেখে দিন, আপনার টাকা আমি কেন রাখতে যাব? শুভর ব্যক্তিত্ব সম্পন্ন স্বাভাবিক স্বর। বিপরীতে অবনী হালকা করে গাল টেনে দিয়ে বলে, ধরে নিন, খুশি হয়ে দিয়েছি, চা নাস্তা করে নিন এগুলো নিয়ে। বলেই চলে গেল অবনী। যাওয়ার আগে গাল টেনে দেওয়ার খানিকটা অবাক হয় শুভ। গালে হালকা করে হাতে রেখে অবনীর দিকে তাকায়। এক মনেই চলে গেল অবনী। দাঁড়িয়ে আছে শুভ। হাতে থাকা অবনীর দেয়া ভাঙতি টাকাগুলোর দিকে চেয়ে একটা শ্বাস ছাড়ে সে। অতঃপর হালকা মাথা দুলিয়ে মৃদু হেসে অন্যদিকে পা বাড়ালো। শাওয়ার নিয়ে নাস্তা শেষ করে রাজ। অতঃপর এশার নামাজ পড়ে ফোন হাতে নিয়ে বসে সে। দেখে দুটো মিসড কলগুলো নিলয় দিয়েছে। তা বুঝতে পেরে খানিকটা অবাক হয় সে, কারণ বিশেষ কোনো কারণ ছাড়া নিলয় তাকে কল দিবে না, যেন এটা একটা নিয়মের মতোই। বেশ কিছুক্ষণ আগে এসেছিল কলগুলো, সাথে মিনিট 10 আগে আসা একটা মেসেজের নোটিফিকেশন, যেখানে একটা ঠিকানা দেওয়া, তার নিচে লেখা রুশান আহত, তার সাহায্যের প্রয়োজন। বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল রাজ, চেহারায় স্পষ্ট বিস্ময়। এই অল্প সময়ের মাঝে এত কিছু ঘটে গেল। সময় নিল না রাজ, নিবিড় বাসায় ছিল। তাকে সাথে নিয়েই বেরিয়ে গেল ঘর থেকে। ঘড়ির কাঁটা গিয়ে ঠেকেছে 10-এর ঘরে। সেই সাথে রুশানের মাথা ব্যান্ডেজ করার কাজও সম্পন্ন হয়েছে। হৃদের ছেলে রুশানকে চিনতে পেরেছে ডাক্তার। আঘাতের পরিমাণ বেশি হওয়ায় বিশ্রাম নিতে বললেও আপত্তি জানায় রুশান। সহজ ভাষায় বলে, লাগবে না, আমি ঠিক আছি। বলেই উঠে দাঁড়ায় রুশান। দুবা বাড়ালে বেসামান্য হয়ে পড়ে যেতেই রাজ ধরে ফেলে তাকে। রুশান খানিকটা স্বাভাবিক হয়ে দাঁড়ায়। রাজা থেকে হালকা সরে মুখে হাসি রেখে বলে, আরে ভাই, আমি ঠিক আছি। আমার মতো সামান্য কাউকে নিয়ে এত ভাবতে হবে না কারো। ঠিক আছি আমি। রুশানের মুখে এখনো হাসির রেখা ফুটে আছে, যেন চাপা কষ্টায় হাসি মাত্রে জোরপূর্বক। রুশানের এমন কথায় অবাক হয় রাজ, কারণ রুশানের মাঝে অভিমানের ছাপ স্পষ্ট। রুশান মুখে হাসি ধরে রেখে কয়েক পা এগোতেই পড়ে যেতেই ধরে ফেলে নিবিড়। নিবিড়ের কাঁধে ভরসূচক হাত রাখে রুশান, যার অর্থ নিবিড়ের সাহায্য নিতে চায়। অতঃপর রাজার দিকে না তাকিয়ে নিবিড়ের সাহায্যে বেরিয়ে গেল হসপিটাল থেকে। এমন অবস্থায় ফরিদা আন্টির বাসায় ফিরেনি রুশান, নিজের বাড়িতেও ফিরেনি, বাবার হসপিটালেও ফিরেনি। একটা হোটেল বুক করে উঠেছে তারা। বিছানায় শুয়ে আছে রুশান, সারা শরীরের ব্যথায় চোখ বুজে আছে সে। পাশ থেকে নিবিড় উঠে বাইরের দিকে গেল। ফরিদা আন্টির নাম্বারে কল দিয়ে বলে, রুশান সহ তারা 3 জন একসাথেই আছে, রাতে বাসায় ফিরবে না। খাবার নিয়ে তাদের অপেক্ষায় ছিল ফরিদা আন্টি, সাথে তুষার ও সাকিব 2 জনও। কিছুটা কৌতূহল নিয়ে ফরিদা আন্টি বলে, কেন, কোথায় তারা, কোনো সমস্যা হয়েছে কি? বাসায় ফিরে বলি আন্টি। আচ্ছা, সাবধানে থাকিস। ফোন রাখতেই তুষার বলে, কতক্ষণ লাগবে তাদের? ফরিদা আন্টি ফোন রেখে বলে, ফিরবে না। মুহূর্তেই তুষার প্লেটে খাবার তুলতে ব্যস্ত হয়ে বলে, অযথায় এত ক্ষুধা নিয়ে এতক্ষণ বসেছিলাম। পাশ থেকে সাকিব হেসে বলে, তোর মতো খাদক খাবার সামনে রেখে এতক্ষণ কিভাবে বসেছিলি, এটা ভেবেই বরং অবাক হচ্ছি আমি। ফোন রেখেই রুম সার্ভিসকে কল দিল নিবিড়, তাকে রুমে খাবার দেওয়ার জন্য। রুশানের পাশে বসে আছে রাজ। রুশানের গম্ভীরতার কারণ বুঝতে পেরে রাজ বলে, নিলয়ের সাথে দেখা হয়েছে তাই না? এবার রাজের দিকে ফিরে তাকায় রুশান, হাতে ভর দিয়ে হালকা আধা শোয়া হয়ে বসে সে। রাজের দিকে স্বাভাবিক দৃষ্টি নিক্ষেপ করে বলে, নিলয়ের বিষয়টা আমার থেকেও গোপন রাখা হয়েছিল, আমি কি এতটাই অবিশ্বাস্য? কিছু সময় চুপ রইল রাজ, অতঃপর শান্ত স্বরে বলে, সময় হলেই বলতাম তোকে, কিন্তু আপাতত পরিস্থিতি আমাকে বাধ্য করেছে বিষয়টা গোপন রাখতে। আমার থেকেও? রুশানের প্রশ্নবোধক দৃষ্টি। বিপরীতে রাজ বলে, বারবার স্বীকার করতে বেরিয়ে নিজের শিকারে পরিণত হচ্ছিস, কারণটা কি বুঝতে পেরেছিস একবারও? রুশান খানিকটা ভ্রুকুচকে বলে, বিশ্বাসঘাতকতার কথা বলছিস? রাজ সোজাসুজিভাবে বলে, সেটাই, নিলয়ও এই কথাই বলেছিল।
কিছু সময় নীরব থেকে রাজ পুনরায় বলে, বর্তমানে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে সময়টা পার হচ্ছে, কথা এই কান থেকে ওই কানে যাওয়ার আগেই তা বিদ্যুতের কানে পৌঁছে যাচ্ছে। এই ক্ষেত্রে নিলয় আমাদের নিজেরই একজন, তার বিষয়ে কোনো ঝুঁকি নিতে চাই না আমি। বিষয়টা বুঝতে পারে রুশান। রাজ ফের বলে, সময় হলে সবাই এই বিষয়ে জানবে, কিন্তু আপাতত নিলয়ের কথা গোপন থাকবে আমাদের মাঝে। আচ্ছা, বুঝতে পেরেছি বলে চোখ বুঝে নেয় রুশান। রাজ পাশ থেকে বলে, আরশি আন্টি কল দিয়েছিল, বলল রিমি এখন মোটামুটি ভালো আছে, কখন দেখতে যাবি? চোখ খোলে রুশান, একটা শ্বাস নিয়ে বলে, এখন না। রিমি আমার এই অবস্থায় দেখলে সে আরও দুর্বল হয়ে পড়বে। এর মাঝে রুমে প্রবেশ করে নিবিড়। তাকে দেখে রাজ রুশানকে ধরে হালকা বসিয়ে দিয়ে বলে, খাবার চলে আসবে এখনই, তারপর ওষুধ খেয়ে একটা ঘুম দিবি। সকাল হতেই শরীর কিছুটা হালকা হয় রুশানের, তবে ব্যথা ও ক্লান্তি কাটেনি পুরোপুরি। তবুও ডিআইজি জাহাঙ্গীর আলমের তলব পেয়ে চলে যেতে হলো রুশানকে। সাদা কাপড়ে এক এক করে 11 জন পুলিশ সদস্যের লাশ ঢেকে রাখা হয়েছে। পাশে কয়েকজন পরিবারের আজাহারি। বাকিদের বাড়ি দূরে হওয়ায় হয়তো আসতে দেরি হচ্ছে তাদের, তবুও যারা এসেছে তাদের কান্না যেন সহ্য হওয়ার মতো না। সহ্য হচ্ছে না রুশানের নিজেরও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেই চোখ দুটো বুজে নিল। অতঃপর নিজের মনকে শক্ত রেখে ভেতরের দিকে অগ্রসর হয় সে। রুশান পুরোপুরি সুস্থ হতে 2 দিন সময় লাগলো। মাথার ব্যান্ডেজটা খুলে নিল, কপালের এক পাশে ছোট কাটা দাগটা বোঝা যাচ্ছে, তাই একটা ক্যাপ লাগিয়ে নিল সে, যেন তা রিমির চোখে না পড়ে। রিমির কাছে যাচ্ছে আজ, রিমির সাথে কথা বলবে ভাবতেই কেমন যেন বুকটা ধুকধুক করছে তার। কেন যেন কাছের পথটাও খুব বেশি দূরে মনে হচ্ছে আজ। ইচ্ছে করছে উড়ে চলে যেতে, অনেকক্ষণ রিমিকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে থাকতে, যতক্ষণ না অশান্ত মনটা শান্ত হয়ে ওঠে, শীতলতা অনুভব করে। রিমি সুস্থ হয়েছে শুনে কোচিং শেষে হসপিটালে পৌঁছালো আরোহীও। রাজ বাইক রেখে দ্রুত পায়ে আরোহীর সামনে এসে দাঁড়ায়। আরোহী তার দিকে চেয়ে বলে, রিমির সাথে দেখা করতে পারবো এখন? রাজ হ্যাঁ সুযোগ সম্মতি জানিয়ে বলে, আমার সাথে এসো। কেবিনের দরজার সামনে এসে দাঁড়াতেই থেমে গেল আরোহী। রাজের এক হাত ধরে থামিয়ে দিল তাকেও। এক পলক হাতের দিকে তাকায় রাজ, অতঃপর আরোহীর দিকে তাকাতেই বুঝতে পারে হাতটা অনিচ্ছাকৃতভাবেই ধরেছে আরোহী, কারণ তার দৃষ্টি রিমি ও তার মায়ের উপর স্থির। রিমির মাথাটা কোলে নিয়ে চুলে আঙ্গুলের ছোঁয়ায় মিশিয়ে দিচ্ছে তার মা পরম আদরে। আরোহী সেদিকে স্থির হয়ে চেয়ে রইল। বুকটা যেন হাহাকার হয়ে ওঠে তার, চোখ দুটো মৃদু জ্বলে ওঠে, যেন অশ্রুর আগমনের পূর্ববার্তা। যেন মুহূর্তেই মায়ের শূন্যতা তাকে তীব্রভাবে গ্রাস করে নিয়েছে। অশ্রু জমে চোখ চিকচিক করে ওঠে তার। হিজাবের মাঝে চোখ দুটো দেখা যাওয়ায় রাজ মুহূর্তেই বুঝে নিল এই চিকচিক করা চোখ জোড়ার মানে মা হারানো একটা মেয়ের মনে জেগে ওঠা তীব্র কষ্ট। একটা টিস্যু বের করে আরোহীর দিকে এগিয়ে দেয় রাজ, শান্ত স্বরে বলে, মন খারাপ করো না, একদিন তুমিও সোনালি দিনগুলো ফিরে পাবে ইনশাআল্লাহ। টিস্যুটা হাতে নিল না আরোহী। তাকে কেউ বুঝতে পেরেছে, সান্ত্বনা দিচ্ছে ভেবেই ভেঙে পড়ে যেন। লজ্জাবতী গাছকে ছুঁয়ে দিতেই যেমন সেটা নেতিয়ে যায়, কেঁদে ওঠে সে। রাজের বুকে কপাল ঠেকিয়ে মুখ লুকায়। এক অদ্ভুত শিহরণে পুরো শরীর কেঁপে ওঠে রাজের। তার বুকে মুখ লুকিয়ে কাঁদছে এক মেয়ে, যেমনটা এর আগে কখনো ঘটেনি। হুট করে এ কেমন অনুভূতির সাথে তার সাক্ষাৎ? এই মুহূর্তে কি করা উচিত তার, কিছুই যেন ভেবে পাচ্ছে না সে। রাজকে নিশ্চুপ দেখে আরোহী কান্নামাখা স্বরে বলে, আমাকে নিরিবিলি কোথাও নিয়ে যাবেন প্লিজ, কিছুক্ষণ একা থাকবো আমি। হসপিটালে পৌঁছায় রুশান। প্রথমে বাবার সাথে দেখে সব জেনে নিল। রিমি এখন অনেকটা সুস্থ শুনেই রিমির কাছে যাওয়ার উত্তেজনায় উঠে দাঁড়ায় রুশান। বিপরীতে রিত তাকে থামিয়ে বলে, রিমি এখন সুস্থ, কিন্তু একটা ব্যাড নিউজ আছে, যা মেনে নেওয়াটা কঠিন হবে তোর জন্য। বাবার কথা আর কানে নিল না রুশান। রিমি এখন সুস্থ এই কথাটাই শুনতে চেয়েছিল সে, আর শুনতে পেয়েছে। যেন এর সামনে অন্য কোনো কথাই আর গুরুত্বপূর্ণ নয়। বাবার দিকে চেয়ে বলে, পরে শুনবো বাবা বলে রিমির কাছে ছুটে গেল সে। দেখে রিমি ধীর পায়ে হাঁটছে, সাথে তার মা। দরজার দিকে তাকায় রিমি। রুশানকে দেখে মায়ের দিকে চেয়ে অভিমানী স্বরে বলে, মা ওকে চলে যেতে বলো। মেয়ের কথায় হালকা হাসলো আরিশা। অতঃপর সে নিজেই বেরিয়ে গেল সেখান থেকে। রিমির সামনে এসে দাঁড়ায় রুশান। অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় রিমি। রুশান তাকে ফিরিয়ে মুখের দিকে চেয়ে বলে, রাগ করেছিস? সরি। রিমি গোমরা মুখে বলে, আমি আইসিইউ থেকে বের হয়েছি আজ 3 দিন হলো, অথচ কোনো খোঁজই ছিল না আপনার, আর এখন আসছেন একটা সরি বলতে? রুশান পুনরায় বলে, আচ্ছা কান ধরছি, এমন ভুল আর হবে না। হালকা করে কান ধরে রুশান। রিমি হাত বাড়িয়ে তাকে থামিয়ে বলে, প্লিজ জানতো এখান থেকে। আর এটা কি পরে রেখেছেন? বলে রুশানের মাথা থেকে ক্যাপটা সরিয়ে নেয় রিমি। মুহূর্তেই চোখে পড়ে রুশানের কপালের কাটা দাগটা, যা রুশান এতক্ষণ লুকিয়ে রেখেছিল। আটকে ওঠে রিমি। হাত বাড়িয়ে রুশানের কপালে স্পর্শ করে বলে, কি হয়েছিল আপনার? রুশান হেসে উড়িয়ে দেওয়ার মতো করে বলে, তেমন কিছু না। রিমি তাকে থামিয়ে বলে, সত্যি করে বলুন কোথায় ছিলেন এই 2 দিন? কিছু বলল না রুশান। রিমি কিছুটা আন্দাজ করতে পারে বিষয়টা। আচমকাই রুশানকে জড়িয়ে ধরে নিজে বলে ওঠে, সরি, খুব কষ্ট দিয়ে কথা বলে ফেলেছি, মন খারাপ করবেন না প্লিজ। হেসে ফেলে রুশান এবং বলে, একদম না, তোর ওপর মন খারাপ করা আমার সম্ভব না। হেসে ফেলে রিমিও। রুশান কয়েক পা পিছিয়ে এসে রিমিকে ভালোভাবে দেখে নিয়ে বলে, মাশাআল্লাহ, আমার পরিটা এখন পুরোপুরি সুস্থ। ফের হাসে রিমি। আচমকাই রুশান কাছে এসে রিমির পায়ের ওপরের অংশ জড়িয়ে ধরে কোলে তুলে নিল তাকে। 2 হাতের নিজের মুখ চেপে ধরে রিমি। মাথাটা হালকা ঝুঁকিয়ে রুশানের কপালের সাথে কপাল স্পর্শ করে, যেন লজ্জায় এসে ভিড় জমিয়েছে খুব। লাজুকতায় কি বলবে ভেবে না পেয়ে বলে ওঠে, কি করছেন এসব? দরজা খোলা, কেউ এসে পড়বে, আসুক। রুশানের সোজাসাপটা জবাব। রিমি তার কপালের দিকে চেয়ে ওঠে বলে, আমি অসুস্থ রুশান ভাই, প্লিজ নামিয়ে দেন বলছি।
নামায়নি রুশান মাথা উঁচু করে রিমির দিকে চেয়ে বলে, তাতে কিছুই আসে যায় না, কারণ তুই আমার সকল অসুখের একমাত্র নিরাময়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। নিজেকে অনেকটাই শান্ত করে নেয় আরোহী। খানিকটা দূর থেকে সরু চোখে তার দিকে তাকায় রাজ। বারবার একটা মেয়ের মন খারাপের সঙ্গী হচ্ছে সে, যেন নিজের কাছেও অবাক লাগছে খুব। কিছুটা দূরে বোতল থেকে পানি নিয়ে মুখে ছিটাতে ব্যস্ত আরোহী, যেন মুখ ধুয়ে বিষাদের ছাপ মুছে ফেলতে চাইছে সে। একটা শ্বাস ছেড়ে অন্যদিকে দৃষ্টি সরিয়ে নেয় রাজ, যেন মেয়েটাকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। একটা মেয়ে সত্যি এমন হয়, কখনো হাসি খুশি, কখনো বিষণ্ণ, আবার কখনো আবেগে আপ্লুত হয়ে নেতিয়ে পড়া। অপরিচিত একজন মানুষকে বিশ্বাস করে তার মন খারাপের কারণ বলা, আবার এই মন খারাপের সময় তার সঙ্গ নেওয়া। মেয়েরা সাধারণত এমন হয় না, তারা বেশিরভাগ সময় নিজেদের কষ্ট আড়াল করে রাখে, নিজেদের ইমোশন প্রকাশ করতে চায় না। কিন্তু আরোহীর বিষয়টা সম্পূর্ণ ব্যতিক্রম। তবে অন্য কারোর সাথেও তো আরোহী এমনটা মেশে না, তাহলে রাজের সাথে বা এতটা মিশে যাওয়ার কারণটা কি? আচ্ছা, এটা কি খুবই স্বাভাবিক নাকি অস্বাভাবিক কিছু? ভাবনার সময়টা আর দীর্ঘ হলো না। এর মাঝেই রাজের সামনে এসে দাঁড়ায় আরোহী। কিছুটা লজ্জিত দৃষ্টিতে রাজের দিকে চেয়ে পুনরায় দৃষ্টিনত করে, কিছুটা জড়তা নিয়ে বলে, তখন এরূপ ঘটনার জন্য সরি। রাজ বুঝতে পেরেছে বিষয়টা, সাথে এটাও বুঝতে পেরেছে মেয়েটা খুব বেশি আবেগে আপ্লুত হয়ে নিজের নিয়ন্ত্রণ হারায় সে। কিছুক্ষণ আগেও ঠিক এমনটাই হয়েছিল। কিছু বলল না রাজ। হাঁটার জন্য সামনে ইশারা করলে আরোহী পুনরায় বলে, আপনি কি রাগ করেছেন? অবাক হলো রাজ। অনিচ্ছাকৃতভাবে ঘটে যাওয়া বিষয়টার ওপর রাগ করার কি আছে? উত্তরে কিছু বলার আগেই আরোহী ফের বলে ওঠে, শুনুন, আপনি আমার ওপর রাগ করে থাকলে বা ভুল বুঝে থাকলে আমার ভালো লাগবে না, সারাক্ষণ অস্থিরতায় কাটবে। আরোহীর কথার মাঝে তার বাচ্চামো ভাবটা ফুটে উঠেছে, যা খানিকটা হাসির কারণ হলো রাজের। তবে হাসলো না সে, নিজেকে স্বাভাবিক রেখে আরোহীর দিকে তাকায়, অতঃপর শান্ত স্বরে বলে, অস্থির হবে না। তখন সিচুয়েশন ভিন্ন ছিল, তাই কিছু মনে করিনি আমি। সত্যি তো? রাজ কিছু না বললেও হ্যাঁ সূচক হালকা চোখের পলক ফেললো রাজ। একটা প্রশান্তির শ্বাস নেয় আরোহী। এরপর বলে, এখন কি রিমির সাথে কথা বলা যাবে? রাজ একটু অসম্মতি জানিয়ে বলে, এখন আর না, মন ভালো হলে অন্য সময় কথা বলবে। এখন আমার মন ভালো আছে, তখন কেন জানি একটু বেশি খারাপ লেগেছিল, এখন তো তেমন আর লাগবে না। কিছু সময় নিশ্চুপ রইল রাজ। হয়তো নিজের মাঝে একটা প্রশ্নে অস্তিত্ব জেগে ওঠে, মেয়েদের এত মুড সুইং হয় কিভাবে? রিমিকে কোল থেকে নামিয়ে কপালে চুমু এঁকে দিল রুশান। তার শূন্য হওয়ার হৃদয় জালে যেন সর্বমুখে এসে ধরা দিয়েছে। যেমন করে সব পাতা ঝরে গিয়ে মৃতের ন্যায় গাছটার নতুন পাতায় রাঙিয়ে ওঠে। মৃদু শব্দে দরজার সামনে কারো উপস্থিতি টের পায় রুশান। রিমির থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে বলে, আসুন। ভেতরে প্রবেশ করে রাজ ও আরোহী। আরোহীকে দেখে খানিকটা ভ্রু কুচকায় রুশান। হয়তো কিছুটা অবাক হয়েছে সে। যেই মুহূর্তে নিলয় বলেছিল হয়তো আকাশই সেই বিদ্যুৎ, তখন থেকেই তালুকদার বাড়ির প্রতিটা সদস্যকে রহস্যময় মনে হচ্ছে তার। এখন আরোহীর আগমন তাকে অবাক করলেও চেহারায় প্রকাশ পায়নি তা। হালকা হাসিতে আরোহীর দিকে চেয়ে বলে, আরে আরোহী, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। আপনি? আমিও ভালোই আছি। অতঃপর আরোহীর সাথে রিমিকে পরিচয় করিয়ে দেয় রুশান। রিমির দিকে চেয়ে আরোহী মৃদু হেসে বলে, কেমন আছো এখন? রিমি স্বাভাবিক স্বরে বলে, এখন মোটামুটি ভালো আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বলেই রিমিকে নিয়ে একপাশে বসলো আরোহী। রিমির দিকে চেয়ে বলে, তোমার সাথে যা ঘটেছে তা শুনে খারাপ লাগছিল খুব। যখন তোমাকে অসুস্থ অবস্থায় দেখে গেলাম তখন থেকেই মনটা কেমন যেন করছিল, খারাপ লাগছিল খুব। শুধু একটাই দোয়া করতাম, এই মিষ্টি মেয়েটাকে যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেন। তাছাড়া তোমার প্রতি রুশান ভাইয়ের ভালোবাসা এবং তোমাদের ভালোবাসার পরিপূর্ণ দেখারও ইচ্ছে হচ্ছিল খুব, কারণ এমন ভালোবাসা সবাই পায় না। প্রশংসা ও রুশানের কথা বলায় হালকা হাসলো রিমি। অতঃপর আরোহীর দিকে চেয়ে বলে, আপনি আমার থেকেও সুন্দর আপু, আর আপনার জন্য এমন কেউ নিশ্চয়ই আছে। রাজ এবং রুশান দুজনেই তাকায় তাদের দিকে, যা অনেকটাই লজ্জায় ফেলে দেয় আরোহীকে, বিশেষ করে রাজের দৃষ্টি। তবে এই দৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হলো না। তার মাঝে এই পাশ থেকে রুশান বলে, আচ্ছা তারা কথা বলুক, এদিকে আয়। কিছুক্ষণ আগে বাবা কি যেন বলতে চেয়েছিল, বাবার সাথে দেখা করতে হবে। বলে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়ায় রুশান, তার সাথে রাজও। আরোহী নিজের লাজুকতা কাটাতে প্রসঙ্গ পাল্টে রিমিকে বলে, মনে হয় আমরা দুজন একই বয়সেরই, আমাকে তুমি বললেই আমি খুশি হব। কেবিন থেকে বের হয় দুইজন। হৃদের কাছে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে যাবে, তার আগেই হসপিটালে আকাশকে দেখে থমকে দাঁড়ায় তারা। তাদের দিকে এগিয়ে আসছে আকাশ। রুশান অনেকটা অবাক হলেও অবাক হয়নি রাজ, কারণ সে ভালোই আন্দাজ করতে পেরেছে আকাশ হয়তো আরোহীর জন্যই এসেছে। নিলয় সেদিন বলেছিল আকাশই হয়তো বিদ্যুৎ। যদি এমনটাই সত্য হয় তাহলে এতগুলো দিন রিমি তীব্র কষ্ট সহ্য করে মৃত্যুর সাথে লড়াই করার কারণটাও এই আকাশ। ভাবতেই ক্ষিপ্ত হয়ে ওঠে রুশান। বিষয়টা বুঝতে পেরে পাশ থেকে তার হাত চেপে ধরে রাজ। হালকা চোখের ইশারায় বোঝালো শান্ত থাকতে। একটা শ্বাস নেয় রুশান। রাজের বাধা বুঝতে পেরে নিজের ক্রোধকে থামিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে যেন, কারণ এখন এটাই একমাত্র উপায়। সেদিন রুশান আহত হয়ে যখন হসপিটালে উঠেছিল তখনই এই নিয়ে কথা হয়েছিল তাদের মাঝে। নিবিড় যখন খাবারের কথা বলে পুনরায় বাইরে গেল, রাজ তখন রুশানের দিকে চেয়ে বলে, নিলয় আর কিছু বলেছিল? হ্যাঁ সূচক হালকা মাথা নাড়ে রুশান। অতঃপর রাজের দিকে চেয়ে বলে, নিলয়ের ধারণা আকাশই সেই বিদ্যুৎ। কিছুক্ষণ নীরব রইল রাজ। তারপর তারও একই ধারণা। রাজকে নিশ্চুপ দেখে রুশান বলে, ভাবছি আকাশকে অ্যারেস্ট করব, কয়েকদিন রিমান্ডে দিলে হয়তো নিজেই সব স্বীকার করে নিবে, এছাড়া আর কোনো উপায়।
একদম না। রুশানের কথা শেষ হবার আগেই তাকে হাতের ইশারায় থামিয়ে দেয় রাজ। রাজের কথা শুনে থামে রুশান। রাজ পুনরায় বলে, বিদ্যুৎ খুবই বিচক্ষণ একটা ব্যক্তি, যে নিজেকে অন্ধকারের মতো লুকিয়ে নেয়, আবার আলোর মতোই সবার সাথে মিশে যায়। যদি সে আকাশই হতো তাহলে আকাশ কখনোই সত্য প্রকাশ করবে না, যত টর্চারই করা হোক। এরপর তার বাবা তাকে যেভাবেই হোক নির্দোষ প্রমাণ করে বের করে নিয়ে আসবে, কারণ সন্দেহের ওপর ভিত্তি করে আদালত সিদ্ধান্ত নিবে না। এটা তোর আমার চেয়ে ভালো জানার কথা। খানিকটা সময় নীরব রইল রুশান। রাজ পুনরায় বলে, এখন আকাশে যদি বিদ্যুৎ হয় তাহলে তা আগে প্রমাণ করতে হবে, অথবা প্রমাণ সংগ্রহ করে তারপর তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। নয়তো একবার সে নির্দোষ প্রমাণিত হয়ে গেলে বিষয়টা আরও জটিল হয়ে দাঁড়াবে আমাদের জন্য। তাদের দুজনের সামনে এসে দাঁড়ায় আকাশ। নিজেকে যথেষ্ট শান্ত রাখে রুশান। হাসি মুখে দুজনের সাথে হাত মেলায় আকাশ। সৌজন্যতার খাতিরে বাধ্য হয় তারাও। রুশানের দিকে তাকায় আকাশ, মুখে হাসি ধরে রেখে বলে, শুনেছি আপনার হবু স্ত্রী সুস্থ হয়ে উঠেছে, অভিনন্দন। সৌজন্যতার খাতিরে ধন্যবাদ জানায় রুশান। আকাশ পুনরায় বলে, তার সাথে ঘটে যাওয়া বিষয়টা শুনে খারাপ লেগেছিল খুব, তবে ওই বিদ্যুৎ নামের নিকৃষ্ট অপরাধী তার শাস্তি পেয়েছে, এটাই অনেক। আল্লাহ আর কখনো যেন আপনাদের এমন পরীক্ষার সম্মুখীন না করেন। কিছু সময় নীরব রইল রুশান, অতঃপর বলে, আমিন। তবে আমি কঠিন পরীক্ষা দিয়ে অভ্যস্ত, শুধু রেজাল্ট ভালো হবে এটাই আমার একমাত্র লক্ষ্য। কিছু বলল না আকাশ। সময় নিয়ে খানিকটা মৃদু হেসে বলে, আপনার জন্য শুভকামনা রইল। অতঃপর চারপাশে দৃষ্টি বুলিয়ে নেয় আকাশ। পুনরায় তাদের দিকে চেয়ে বলে, মূলত আমি এসেছি আরোহীকে নিয়ে যেতে। সন্ধ্যা হয়ে গেল, সে বাসায় ফেরেনি দেখে চিন্তা হচ্ছিল। অতঃপর আমার ছোট বোনের কাছে জানতে পারি সেই হসপিটালে এসেছে, তাই ভাবলাম নিজেই এসে নিয়ে যাই। আকাশের উপস্থিতি টের পেয়ে বেরিয়ে আসে আরোহী। আকাশের দিকে চেয়ে বলে, ভাইয়া তুমি? আমি। দিন দিন খুব বেপরোয়া হয়ে উঠেছিস দেখছি। সন্ধ্যা হয়েছে, বাসানে ফিরে এখানে কি? আকাশের স্বাভাবিক স্বর। বিপরীতে আরোহী কিছুটা চুপসে গিয়ে বলে, রিমিকে দেখতে এসেছিলাম, তার সাথে কিভাবে পরিচয়? পুনরায় প্রশ্ন জুড়ে দেয় আকাশ। আরোহী এবার কিছুটা নিচু স্বরে বলে, স্যারের কোচিংয়ে রিমি আমার খুব ভালো ফ্রেন্ড ছিল। কিছুটা অবাক হয় রাজ, কারণ আরোহীর শেষের উত্তরটা ছিল মিথ্যা দিয়ে ঘেরা। বুঝতে পেরেও চুপ রইল সে। লক্ষ্য করে আকাশের প্রতি আরোহের ভয়ত ভাবটা। আরোহীর মাঝে যেন কোনো চাপা ভয়ঙ্কর ভয় স্পষ্ট, নয়তো অযথা কেউ নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে সাজিয়ে বলে না। আরোহীকে যাওয়ার জন্য ইশারা করে আকাশ। অতঃপর রাজ ও রোশানের থেকে বিদায় নিয়ে আরোহীর পেছন পেছন পা বাড়ায় সে। লিফটের সামনে এসে দাঁড়ায় আকাশ। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে রোশানের দিকে। তার ধারণা সে চাইছে বলেই রোশান বেঁচে আছে এখনো। সেদিন যখন রোশানকে মারতে পাঠিয়েছিল তখন স্নিগ্ধার ফোন পেয়ে ব্যর্থতার খবর পেয়ে বাড়ি ত্যাগ করে আকাশ কিছু সময়ের মাঝেই নিজের একটা গোপন আস্তানায় পৌঁছে যায় সে। দেখে নিজের হাত ব্যান্ডেজ করে বসে আছে স্নিগ্ধা। আকাশ তার সামনে গিয়ে দাঁড়াতেই হাঁটু গেড়ে বসে পড়ে সে। নতস্বরে বলে, আমি পারিনি, আমি জানি ব্যর্থতায় আপনি কখনো ক্ষমা করেন না, আমাকেও করবেন না, মেরে ফেলবেন, সেটাই করুন। আমি এটারই যোগ্য, কারণ আমি ব্যর্থ। কিছু সময় নিল আকাশ। অতঃপর স্নিগ্ধার দুই বাহুতে হাত রেখে দাঁড় করায় তাকে। স্বাভাবিক স্বরে জানতে চায় কিভাবে হয়েছে সব। সব খুলে বলে স্নিগ্ধা। একটা অপরিচিত ছেলে ঝড়ের মতো এসে পরিকল্পনা এলোমেলো করে দিয়েছে। সবটা শুনে কিছুক্ষণ নীরব রইল আকাশ। স্নিগ্ধা পুনরায় বলে, হয়তো আমায় মেরে ফেলুন, নয়তো আরেকটা সুযোগ দিন। রুশানের হবু স্ত্রী রিমি এখনো হসপিটালে। রুশানও মাঝে মাঝে তার সাথে দেখা করতে যায়। আমি নার্সের বেশে সেখানে গিয়ে দুজনকেই মেরে ফেলবো, বের হতে না পারলে নিজেকেও। স্নিগ্ধাকে থামিয়ে দিল আকাশ। তার গালে হাত রেখে বলে, এখন রুশানের বেঁচে থাকাটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অবাক হয় স্নিগ্ধা। একটু আগে মারতে পাঠিয়ে এখন বলছে জীবিত প্রয়োজন। বিষয়টা বুঝতে পারছে না সে। আকাশ পুনরায় বলে, এটা স্পষ্ট যে শুধু রুশানই আমাদের জন্য একমাত্র সমস্যা নয়, তার পেছনেও কারো অস্তিত্ব আছে যে আমাদের মতোই ভয়ঙ্কর এবং আমাদের জন্য হুমকি স্বরূপ। নাবিলা হত্যার পরই এটা আন্দাজ করেছিলাম। এখন রুশানকে ব্যবহার করেই তাকে খুঁজে বের করতে হবে আমাদের। তাই আপাতত রুশানের বেঁচে থাকাটাই জরুরি। বুঝতে পারে স্নিগ্ধা, তবুও নিজের অস্থিরতা ধরে রেখে বলে, কিন্তু রুশানকে মারতে না পারলে আমার ব্যর্থতা মেনে নিতে পারছি না। আকাশ তাকে থামিয়ে পুনরায় বলে, রুশানকে মারবে, সময় হোক। এখন তোমার জন্য একটা নতুন দায়িত্ব অপেক্ষা করছে, খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব, যা তাদের সবকিছু লণ্ডভণ্ড করে ফেলবে। এখন দ্রুতই নিজেকে সেই দায়িত্বের জন্য প্রস্তুত করে নাও। লিফটে ওঠার আগ মুহূর্ত অবধি রুশানের দিকে চেয়েছিল আকাশ। অতঃপর রাজের দৃষ্টি তার দিকে পড়তেই মৃদু হেসে লিফটে উঠে যায় সে, যেন সবকিছুই স্বাভাবিক। বাবা, ভাবছি রিমিকে এখান থেকে ডিরেক্ট আমাদের বাড়িতেই নিয়ে যাব। তাদের বাসায় পাঠিয়ে আমি তার আর কোনো রিস্ক নিতে চাই না। বিয়ের আগ অবধি সময়টাও আমার বাড়িতে নিরাপত্তাভাবে থাকবে সে। বিয়ের প্রস্তুতি থেকে সম্পন্ন সেখানেই হবে সবকিছু। রিমিকে হসপিটাল থেকে বাসায় নিয়ে যাওয়ার প্রসঙ্গে কথাটা বলল রুশান। ছেলের কথায় খানিকটা নীরব রইল হৃদ। যেন এই মুহূর্তে এমন টপিক নিয়ে খুব একটা ইন্টারেস্ট নাই তখন, কারণ তার মস্তিষ্ক জুড়ে বিভিন্ন প্রশ্নের আনাগোনা। রিমির প্রতি রুশানের দুর্বলতা তার ভালোভাবেই জানা, যে কারণে হয়তো সত্যতা ছেলেকে বলতেও কয়েকবার ভাবতে হচ্ছে তাকে। এটা কি বলার সঠিক সময়? সত্যতা জানার পর রুশান ঠিক থাকতে পারবে তো? তার নীরবতায় পাশ থেকে রুশান ডেকে বলে, বাবা। ছেলের ডাকে ভাবনার ছেদ ঘটে হৃদের। দৃষ্টি তুলে রুশানের দিকে তাকাতেই রুশান পুনরায় বলে, কিছুক্ষণ আগে বলেছিলে কিছু বলতে চাও আমায়, তারপর থেকে কেমন যেন বিষণ্ণ মনে হচ্ছে তোমাকে। কিছু কি হয়েছে?
বাবার সাথে কথা বললেও রুশানের মন যেন রিমি সুস্থ হওয়ার আনন্দে প্রজাপতির ন্যায় উড়ে বেড়াচ্ছে, যাকে মুহূর্তে আঘাত করার ইচ্ছে জাগেনি হৃদের। ছেলের কাঁধে হালকাভাবে হাতের স্পর্শ প্রসঙ্গ পাল্টে বলে, আপাতত কিছুটা ব্যস্ততা আছে আমার, বাসায় ফিরে এই ব্যাপারে কথা বলি। এখন রিমিকে নিয়ে বাসায় ফিরে যাও। কৌতূহলে কয়েক সেকেন্ড নীরব রইল রুশান, অতপর হালকা মাথা নেড়ে সম্মতি দিয়ে বলে, ঠিক আছে, সাবধানে থাকবে বাবা। বড় গেট পেরিয়ে তালুকদার বাড়ির সামনে এসে গাড়ির ব্রেক চাপে মনসুর। নেমে দাঁড়ায় আকাশ। ড্রাইভারের অপেক্ষা করেনি, নিজেই আরোহীর সাইডের দরজা খুলে দিল। বোঝা যাচ্ছে অনেকটা রেগে আছে সে। নীরবে গাড়ি থেকে নামে আরোহী, মনে চাপা ভয় লুকিয়ে আছে যেন। আকাশ কি সবকিছু বুঝে গেল ভেবেই সেখান থেকে প্রস্থান করার উদ্দেশ্যে দ্রুত পায়ে ঘরের দিকে এগিয়ে যায় সে। পিছুনায় আকাশও সদর দরজা পেরিয়ে ভেতরে আসে আরোহী। দেখে ইব্রাহিম তালুকদার বসে আছে সেখানে, ইনায়া তালুকদার সাথে আরাফও বসে আছে পাশে। তার পেছনে আরাফের হুইল চেয়ারে ধরে দাঁড়িয়ে আছে শুভ। আকাশ দাঁড়াতে বললে থামে আরোহী। তার সামনে এসে দাঁড়ায় আকাশ, চেহারায় খানিকটা রাগান্বিত ছাপ রেখে বলে, কবে থেকে এমন বেপরোয়া চলাফেরা শুরু করলি? যখন যেখানে মন চাইবে সেখানেই চলে যাবি? এ কেমন অবাধ্যতা? একটা শ্বাস নেয় আরোহী, যেন নিজেকে স্বাভাবিক করতে চাইছে। অতপর দুঃসাহসিকতার পরিচয় দিয়ে বসে সে। আকাশে দেখে চেয়ে বলে, আপনি আমার আপন ভাইও না, আবার আপন বাবাও না, তাই আপনার আদেশ মেনে চলতে আমি বাধ্য নই। মুহূর্তে যেন মাথায় তীব্র রাগ চেপে বসে আকাশের। হয়তো আরোহীর জায়গায় অন্য কেউ হলে এই মুহূর্তে ভিন্ন কিছু ঘটে যেত। আরোহীর এমন কথায় আকাশ নিজেকে নিয়ন্ত্রণ করলেও পাশ থেকে ইনায়া তালুকদার বসা থেকে দাঁড়িয়ে বলে, তোমাকে খাওয়াচ্ছি আমরা, পড়াচ্ছি আমরা, থাকতে দিয়েছি আমরা, সুতরাং আমাদের কাছে সবকিছুর জবাবদিহি করতে বাধ্য তুমি। নিশ্চুপ দাঁড়িয়ে রইল আরোহী, যেন খুব বলতে ইচ্ছে হচ্ছে, আপনাদের টাকায় চলছি না আমি, আমার বাবার টাকায় চলছি। বাবা অনেক কিছুই রেখে গিয়েছে আমার জন্য, যার দখলদারিত্ব এখন আপনাদের হাতে। কথাটা খুব করে বলতে ইচ্ছে হলেও চাচির সাথে তর্কে জড়ায়নি আরোহী। তর্ক ঝগড়া এসব তার পছন্দ না। তার কাছে জীবন মানে একটা বড় ঝামেলা থেকে দূরে থাকা, প্রয়োজনে চুপচাপ সব সহ্য করে নেওয়া, নিজের কষ্টগুলো লুকিয়ে রেখে সুখকে স্বপ্নে অনুভব করা। মায়ের দিকে তাকায় আকাশ, কারণ তার কথাগুলো আরোহীকে নিজের অবস্থান মনে করিয়ে দিচ্ছে। আরোহীর মন খারাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিষয়টা লক্ষ্য করেই আকাশ মায়ের উদ্দেশ্যে বলে, এখানে আমি কথা বলছি মা, মাঝখানে পোড়ন কেটে আমার ধৈর্যের পরীক্ষা নিও না। চুপ হয়ে গেল ইনায়া চৌধুরী, কারণ এ বাড়িতে সবকিছু ইব্রাহিম তালুকদার ও আকাশের মতোই পরিচালিত হয়। আর যখন আকাশ রেগে যায় তখন ইব্রাহিম তালুকদারও তার উপর কথা বলে না খুব একটা। নিশ্চুপ রইল সবাই, নত দৃষ্টিতে চেয়ে রইল আরোহীও। তার দিকে চেয়ে নিজেকে শান্ত করে নেয় আকাশ। অতপর শান্ত স্বরে বলে, আজ থেকে আমাকে না জানিয়ে কোথাও যাবি না। অতপর শুভকে বলে ড্রাইভার মনসুরকে ডেকে আনতে। মনসুর আকাশের সামনে এসে দাঁড়ালে তার থেকে গাড়ির চাবি নিয়ে নেয় আকাশ। অতপর সেটা শুভর হাতে দিয়ে বলে, আজ থেকে আরোহী ও অবনীকে তুমি কলেজ ও কোচিংয়ে নিয়ে যাবে, আবার সময় মতো বাসায় নিয়ে আসবে। আদেশ রূপে চাবি হাতে নেয় শুভ। সম্মতি সূচক হালকা মাথা নাড়ায় সে। সবকিছুরই সমাপ্তি ঘটিয়ে আরোহীর দিকে তাকায় আকাশ, শান্ত স্বরে বলে, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আরোহী চলে যেতেই শুভর কাঁধে হাত রাখে আকাশ। শুধু শুভই শুনতে পাবে এমন হালকা স্বরে বলে, আরোহীর ওপর নজর রাখবে, সে কি করে তার সব খবর জানাবে আমায়। চুপচাপ নিজের রুমে প্রবেশ করে আরোহী। দেখে অবনীয় সেখানে। এতক্ষণ হয়তো আড়ি পেতে শুনছিল সব। আরোহীকে দেখেই হালকা উল্লাসে বলে ওঠে, সত্যি কাল থেকে শুভ ভাই আমাদের নিয়ে যাবে? ভয় পাওয়ার মতো পরিবেশে যেন মন ভালো করার মতো সিদ্ধান্ত এটা। যাই হোক, শুভ ভাই বেচারাটাকে এবার ভালোভাবেই জ্বালানো হবে, কি বলিস? কথা শেষ করেই আরোহী দিকে তাকায় অবনী, কিন্তু তার কথায় যেন খুব একটা মাথা ঘামায়নি আরোহী। তার মাথায় চলছে ভিন্ন চিন্তা। ড্রাইভার মনসুরকে হয়তো টাকা দিয়ে চুপ করিয়ে রাখা যেত, টাকার বিনিময় হলেও আকাশে কিছুই বলতো না সে। এখন শুভ ভাই কতটা বিশ্বাসযোগ্য হবে, যেন প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছে তার। আরোহীর রুমের দিকে এক পলক তাকায় শুভ। সে ভালোই বুঝতে পারে আরোহী রিমিকে দেখতে হসপিটালে গেলেও মূল সূত্র ছিল রাজের প্রতি আরোহীর অনুভূতির কথা অজানা নয় শুভরও। সেদিন রাজকে আঁকা সেই ছবিটা যখন আকাশের ভয়ে নিচে ফেলে দিয়েছিল, কেউ দেখে ফেলার আগেই তা তুলে নিয়েছিল শুভই। অতপর সবার দৃষ্টির আড়ালে ছবিটা আরোহীর বালিশের নিচে রেখে এসেছিল সে। আজ শুক্রবার দুপুর 12টা ছুঁই আজানের ধ্বনি ভেসে আসছে চারপাশ থেকে। আজ বিরিয়ানি রান্না করেছিল ফরিদা আন্টি। রান্না শেষে পাতিলটা চুলো থেকে সরিয়ে একপাশে রেখে গিয়েছিল সে। কিছু সময় ফিরে এসে ঢাকনা সরিয়ে দেখে একপাশ থেকে কিছু বিরিয়ানি তুলে নেওয়া হয়েছে, হালকা করে 1 চামচের মতো। এই কাজটা কে করেছে বুঝতে সময় লাগেনি তার, কারণ এই অভ্যাসটা একমাত্র তুষারের। কারণ মাংস বিরিয়ানি যাই রান্না হোক, রান্না শেষে টেস্ট করার জন্য হলেও কিছু অংশ নিয়ে যাবে সে। ফরিদা আন্টির পাশে এসে বসে তুষার। খালি প্লেটটা একপাশে রেখে বলে, আজ রান্না অসাধারণ হয়েছে আন্টি। প্রশংসায় খুশি হলেও হালকা শ্বাস ছেড়ে ফরিদা আন্টি। অতবার বিরিয়ানির পাতিলের দিকে চেয়ে বলে, তোকে আর মানুষ করতে পারলাম না। যদি কপালে কোনো বুদ্ধিমান মেয়ে জুটে, সে তোকে একটু মেরে ধরে মানুষ করতে পারলে তুই মানুষ হবি, নয়তো আর চান্স নেই। হালকা হাসে তুষার, একটু ইনোসেন্ট ভাব নিয়ে বলে, এমনভাবে বলবেন না আন্টি, দোয়া করুন কপালে যে জুটবে সে যেন শান্তশিষ্ট ও খুব ইনোসেন্ট হয়। হাসে ফরিদা আন্টিও। সেই হাসি ধরে রেখেই বলে, হয়েছে, এখন আজান দিচ্ছে, গোসল করে নামাজে যা। রুমে এসে নিবিড়ের পাশে বসে তুষার। নিবিড়ের পায়ের হাঁটুর অংশটাকে হাত দিয়ে হালকা আঘাত করে বলে, কিরে গোসল করবি কখন? একটু পর। ঠিক আছে, তাহলে আমি গেলাম, লেট হলে ষাঁড়ের মতো চিল্লাবি না। বলেই ওঠার প্রস্তুতি নেয় তুষার। এর মাঝেই দৃষ্টি পড়ে নিবিড়ের ফোনে।
নীলার আইডিতে পড়ে আছে নিবিড়, যে আইডি আজ কয়েকদিন ধরে আনঅ্যাক্টিভ। নীলার পুরনো পোস্টগুলো দেখছে হয়তো। একটা হতাশার শ্বাস ছাড়ে তুষার। পুনরায় নিবিড়ের পাশে বসে ফোনটা কেড়ে নিয়ে বলে, এসব যতই দেখবি ততই ডিপ্রেশনে ডুবে থাকবি। এবার অন্তত লাইফ থেকে এসব মুছে নিয়ে আগের মতো হাসি খুশি জীবনে ফিরে আসা ট্রাই কর। পারছি না রে, মাঝে মাঝে মনে হয় আমি কে, নিজেই নিজেকে চিনতে হিমশিম খেতে হয়। ভাবান্তর হয়ে কিছুক্ষণ নীরব রইল তুষার। বুঝতে পারে নিবিড়কে আবারও ডিপ্রেশন গ্রাস করে নিচ্ছে, যেন নিবিড়ের মাঝে এটা একটা অসুখের রূপ নিয়েছে। মাঝে মাঝে হয় এমনটা, আর এই ডিপ্রেশন কাটানোর কোনো না কোনো উপায় খুঁজে বের করে তুষার। ভাবনা শেষ হতেই তুষার বলে ওঠে, আজ কয়েক মাস হয়ে গেল বাড়িতে গেলি না, আঙ্কেল আন্টির কথা মনে পড়ছে নিশ্চয়ই, চল 2-1 দিনের জন্য তোদের বাড়ি থেকে ঘুরে আসি। নিবিড় কিছুটা নীরব থেকে বলে, আপাতত ইচ্ছে করছে না। তুষার পুনরায় বলে, নিশ্চয়ই আঙ্কেল আন্টিও তোকে মিস করছে খুব, চল তাদের সাথে সময় কাটিয়ে দেখবি, তোরও ভালো লাগবে। তুই যাবি? অবশ্যই, তোকে সঙ্গ দিতে হবে না। একটু ভাবলো নিবিড়, অতঃপর ছোট করে বলে, আচ্ছা দেখি, তবে হয়তো তোর উদ্বেগ আর কারণটা আমি বুঝতে পারছি। তোকে সঙ্গ দেওয়াটাই আমার একমাত্র উদ্দেশ্য। সো আমরা যাচ্ছি, ডিসিশন ফাইনাল। বিকেলে বাসায় কল দেয় নিবিড়। 2বার কল হতে রিসিভ করেন না তার ছোট বোন ফারিহা। অনেকদিন পর ভাই বাসায় আসছে শুনেই যেন আনন্দে মনটা নেচে ওঠে তার। ফারিহার খুশি শেষ হবার আগেই নিবিড় বলে ওঠে, শোন, সাথে আমার একজন ফ্রেন্ডও আসছে, তার নাম তুষার। ওই যে আগেও যে এসেছিল, সেই ফাজিলের ফাজিলটা। কিছুটা হাসে নিবিড়, তারপর বলে, তোর এনিমি। আচ্ছা নিয়ে আসো, তবে একটা কথা মনে রাখো, আগেরবার আমার চুল কেটে দেওয়ার কথাটা কিন্তু আমি ভুলে যাইনি। এবার আসলে তাকে বেল হয়ে ফিরে যেতে হবে। তুষার কি এমনি এমনি তো চুল কেটেছিল? শুরুতে তুই তো নিজেই বেচারাকে পুরো একটা দিন ঘর আর বাথরুমে দৌড়াদৌড়ি করাচ্ছিলি। আচ্ছা যাই হোক, তুষার এখন আগে থেকে অনেক ভদ্র হয়ে গিয়েছে। এখন তার পেছনে লাগতে গিয়ে কানের নিচে চড় থাপ্পড় খেয়ে গেলে আমার কাছে বিচার দিতে পারবি না একদম। ফারিয়া কিছু না ভেবেই বলে, আচ্ছা যাই হোক, সেটা পরে দেখা যাবে। কখন আসছো তোমরা? আগামীকালই। সন্ধ্যায় রাজু চৌধুরীর বাসভবনের সামনে এসে দাঁড়ায় রাজের বড় ভাই সে। বর্তমানে ঢাকা 2 আসনে এমপি নির্বাচিত হয়েছেন তিনি। বাড়িতে কিছু লোকের আনাগোনা, হয়তো কিছু একটা চলছে ভেতরে। খানিকটা সময় নিল রাজ। এই সময়টা বাড়ির ভেতরে প্রবেশ না করে কিছুটা দূর থেকে নজর রেখেছে সে। আলোচনা শেষে রাজু চৌধুরীর সাথে হাত মেলায় আকাশ, অতঃপর নিজের লোকদের নিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। ভাইয়ের বাসভবন থেকে আকাশকে বের হতে দেখে অনেকটাই অবাক হয় রাজ। আকাশ এখানে কি করছিল ভাবতেই গাড়ি নিয়ে জায়গাটা ত্যাগ করে আকাশ। রাজ এক পলক চেয়ে রইল তার দিকে। রাজু চৌধুরীর আলোচনা করার রুমটায় যেন বাড়ির অর্ধেকের সমান। প্রবেশপথে একটা বড় দরজা। রাজু চৌধুরী বসে আছে তার ভেতরে। মেন লাইটগুলো অফ রেখে আবছা আলো। এর মাঝে বড় দরজায় ঠকঠক করে শব্দ হলো 2বার। কাজে ব্যস্ত থাকায় রাজু চৌধুরী দরজায় দাঁড়ানো লোককে উদ্দেশ্য করে, পরে আসতে বলো। এর মাঝে আবার 2বার শব্দ হলো। রাজু চৌধুরী খানিকটা বিরক্তি নিয়ে বলে, আসতে দাও। আদেশ পেয়ে বড় দরজা খুলে দিল লোকটা। দরজা খুলতে বাইরে থেকে আসা আলোয় একজন লোকের ছায়া এসে পড়ল ভেতরে। শুনশান নীরব ঘরে কারো পায়ের আওয়াজ কানে আসতেই মাথা তুলে তাকায় রাজু চৌধুরী। দেখে একটা যুবক এগিয়ে আসছে তার দিকে। তার পরনে থাকা পর্দার ন্যায় কাপড়ের নিচের অংশটুকু ফ্লোর স্পর্শ করে আছে, আর পায়ের প্রতি কদমের সাথে এগিয়ে আসছে ক্রমশ। কাপড়ের ওপরের অংশ হুডির মতো, নাক অব্দি মাথা ঢেকে রাখা। চেহারা বোঝার উপায় নেই, তবু অগন্তুককে চিনতে সময় লাগেনি তার। এই যে তার ছোট ভাই রাজ। ধীর পায়ে এগিয়ে আসছে রাজ। চেহারায় স্পষ্ট বিস্ময় তার, যেন অবাক দৃষ্টিতে চেয়ে আছে রাজের এগিয়ে আসার দিকে। মুহূর্তেই তার সামনে এসে দাঁড়ায় রাজ। রাজু চৌধুরী নিজেকে স্বাভাবিক করে নিয়ে দরজার সামনে থাকা লোকটাকে উদ্দেশ্য করে বলে, বেরিয়ে যাও। লোকটা বেরিয়ে দরজা টেনে দিল। মাথা ঘুরিয়ে এক পলক দেখে নিয়ে ভাইয়ের সামনে এসে বসে রাজ। মাথা থেকে কাপড়টা সরিয়ে নেয় সে। টেবিলে থাকা ফলগুলোর দিকে চেয়ে বলে, শুভ সন্ধ্যা। বিপরীতে নীরব রইল রাজু চৌধুরী। রাজ পুনরায় বলে, মনে হয় আমার আগমনের খবর আগেই পেয়েছিলে, তাই টেবিলে ফলমূল সাজিয়ে রেখেছো, হ্যাঁ? বলেই ফল কাটা ছুরিটা ও আপেল হাতে তুলে নেয় রাজ। তার সামনে বসে রাজু চৌধুরী। কিছুটা স্বাভাবিক স্বরে বলে, আসবি, একবার জানালিও না যে। রাজ আপেলের কিছু অংশ কেটে তা মুখে নিয়ে বলে, জানিয়ে আসলে কি টেবিল আরও জাঁকজমকভাবে সাজাতে নাকি? তার প্রয়োজন নেই, আমি ঘরেরই মানুষ। কি যে বলিস সব অদ্ভুত কথাবার্তা। বলেই একটা আপেল নিতেই তা ফসকে গেল রাজু চৌধুরীর হাত থেকে। টেবিল গড়িয়ে নিচে পড়ার আগেই হাতে থাকা ছুরিটা দিয়ে সেই আপেলের উপর গেঁথে দিল রাজ। ছুরি গাঁথায় ধপ করে ওঠা শব্দেই হালকা কেঁপে ওঠে রাজু চৌধুরী। মৃদু হাসে রাজ। আপেলটাকে ছুরি দিয়ে গাঁথা অবস্থায় ভাইয়ের দিকে এগিয়ে দিয়ে বলে, একটা ছোট আপেল, যা তোমার হাত থেকে ফসকে যেতেই আমার আঘাতের শিকার হলো। এখন ধরে নাও, এই ছোট আপেলটা দুটো পরিচয়। প্রথমটা ন্যায়, দ্বিতীয়টা তোমার প্রতি আমার বিশ্বাস। সন্ধ্যায় মা ও আরশি আন্টিকে কিচেনে দেখেই সেদিকে এগিয়ে যায় রিমি। আন্টি থেকে লেবুর শরবতের ট্রেটা হাতে নিয়ে বলে, আমাকে দিন আন্টি, আমি নিয়ে যাচ্ছি। পারবি? রিমির হাতে ট্রেটা দেয় আরশি। সৌজন্যমূলক হেসে পা বাড়ায় রুশান ও তার বাবা যেদিকে আছে সেদিকে। কিছুক্ষণ আগে বাসায় ফিরেছে তারা। হালকা গরম ভাবটা কাটতেই তাদের জন্য লেবু শরবত তৈরি করেছিল আরশি। রুমে বাবার পাশে বসে আছে রুশান। উদ্দেশ্য সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার। আর কারো উপস্থিতি নেই সেখানে। খানিকটা ইতস্ততা বোধ করে ছেলের দিকে রিমির রিপোর্টটা এগিয়ে দেয় হৃদ। অতঃপর হতাশায় কপালে হাত রেখে দৃষ্টি নত করে। ফাইলে একবার চোখ বুলাতেই শরীর কেঁপে ওঠে রুশানের। রিমি কখনো মা হতে পারবে না, এমন কিছুরই ইঙ্গিত দিচ্ছে এখানে।
বাবা যখন হসপিটালে বলেছিল একটা খারাপ সংবাদ আছে, তখনই এমনটা মাথায় এসেছিল রুশানের। সহ্য করার ভয়ে শুনেনি তখন, অন্য কিছু হবে এই সান্ত্বনা মনে লালন করে এড়িয়ে গিয়েছিল। এই সংবাদটা পাওয়ার ভয়ে বারবার বিষয়টা এড়িয়ে গিয়েছিল, কিন্তু শেষমেশ যে ভয়টা ছিল তাই সত্যি হলো। রিপোর্ট হাতে বাবার দিকে তাকায় রুশান, যেন খুব করে শুনতে ইচ্ছা হচ্ছে এই রিপোর্টটা মিথ্যে। হালকা এলোমেলো হাসি দিয়ে বলে, এটা রিমির রিপোর্ট না, তাই না বাবা? নিশ্চুপ রইল হৃদ, যেন রুশানকে বোঝানোর কোনো ভাষা নেই তার। এবার অনেকটাই হেসে দেয় রুশান, রিপোর্টটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। অতপর বাবার দিকে চেয়ে শান্ত স্বরে বলে, বাবা, এটা আমি আর তুমি ছাড়া কেউ জানবে না। মনে করো এমন কিছুই ঘটেনি। রিমিও এ ব্যাপারে জানবে না। রিমি অনেক কিছু সহ্য করে ফিরে এসেছে। এত কিছুর পর এমন খবর সহ্য করতে পারবে না সে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে, আর সেটা আমার জন্য সহ্য হবে না। খুব সহজভাবে একটা কথা বলে রুশান। শরবত নিয়ে রুমের সামনে আসতেই কথাটা শুনে রিমি দরজার সামনে থমকে দাঁড়ালো সে। রুশান কিসের কথা বলছে, যা তা থেকে গোপন রাখবে? মনে তীব্র কৌতূহল জেগে ওঠে তার। বাবাকে নিশ্চুপ দেখে রুশান পুনরায় বলে, বাবা, প্রয়োজনে এই গোপনীয়তা আমি একাই সারা জীবন বয়ে বেড়াবো। তবুও সামান্য একটা রিপোর্ট কিছু পরিবর্তন করতে পারবে না। আমি রিমিকেই চাই। আপনি দ্রুতই বিয়ের ব্যবস্থা করুন। একটা লম্বা শ্বাস নেয় হৃদ, আলতো করে ছেলের পিঠে হাত রাখে। আজ সত্যি ছেলেকে বোঝানোর ভাষা নেই তার। কিছুটা নীরব থেকে বলে, তুই যদি রিমিকে বিয়ে করতে চাস, আমি তাতে অমত করব না, বাধা হব না। তবে সত্যতা তোকে মেনে নিতে হবে। রিমি তার মাতৃত্বের সক্ষমতা হারিয়েছে। রিমির হাত থেকে শরবতের ট্রেটা ফ্লোরে আছড়ে পড়ে গ্লাসগুলো টুকরো টুকরো হয়ে গেল মুহূর্তেই। যার ধ্বনি রুম অবধি পৌঁছাতেই অনেকটাই হকচকিয়ে ওঠে বাবা ছেলে দুজনেই। আচমকাই ওঠে দরজার দিকে ছুটে যায় রুশান, দেখে রিমি এক হাতে মুখ চেপে বসে পড়েছে ফ্লোরে টুকরো হওয়া গ্লাসের ওপরই। দুই একটা টুকরায় পায়ের চামড়া ভেদ করে রক্ত প্রবাহিত হতে শুরু হয়েছে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই রিমির। ফুপিয়ে কেঁদে ওঠার সাথে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে মেয়েটা, যেন আজ এই কাচের মতোই টুকরো হয়ে যাওয়া তার হৃদয়ের রক্তক্ষরণ পায়ের থেকেও তীব্র হয়ে উঠেছে। পুরো ঘর জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। রাজের শক্ত হয়ে আবদ্ধ ছুরিতে গাঁথা সেই আপেলটার দিকে চেয়ে আছে তার ভাই রাজু চৌধুরী। চোখ মুখে বিস্ময়কর ভাব, যেন রাজের শান্ত স্বরে দেয়া হুমকিটার তার শরীরে হিম ধরিয়ে দেওয়ার মতো। কারণ সে ভালোই জানে রাজ যখন রেগে যায় তখন রহস্য রেখে কথা বলে। এখনও তার ব্যতিক্রম হয়নি। ভাইকে খানিকটা ঘাবড়াতে দেখে মৃদু হাসা রাজ ছুরি সহ আপেলটা ভাইয়ের দিকে হাত দিয়ে বলে, কিন্তু এটা জাস্ট একটা আপেল ছিল, এত বিস্মিত হওয়ার কিছুই নেই। একটা শ্বাস ছাড়ে রাজু চৌধুরী, রাজের দিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করে বলে, তোর রহস্যজনক কথাগুলোর পিছনে লুকিয়ে থাকা কারণটা কি একটু খুলে বলবি ভাই? ভাইয়ের দিকে তাকায় রাজ, হালকা হাসি মিশ্রিত স্বাভাবিক স্বরে বলে, কিছুক্ষণ আগে দেখলাম আকাশ বেরোলো এখান থেকে, কিন্তু কেন এসেছিল তা বুঝতে পারছি না। পুনরায় একটা শ্বাস ছাড়ে হেলান দিয়ে বসে রাজ চৌধুরী। বিষয়টা হালকা হাসিতে উড়িয়ে দিয়ে বলে, ও ওই কথা, নির্বাচনের সময় আকাশ হেল্প করেছিল আমায়। তার সমর্থনেই এমপি হওয়ার পথটা অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। সেজন্যই পুরো আসনের নির্বাচনকে নিজের হাতের মুঠোয় রেখেছিল। সেই সুবাদেই আকাশের সাথে একটা ভালো সম্পর্ক। মাঝে মাঝে কোনো সমস্যা হলে দেখা করতে আসে। আজও দেখা করতে এসেছিল, জাস্ট এতটুকুই। হালকা হাসে রাজ, তাচ্ছিল্যের হাসি। অতঃপর স্বাভাবিক দৃষ্টিতে ভাইয়ের দিকে চেয়ে বলে, তুমি যোগ্য নেতা হলে কখনোই লোক ভাড়া করে নির্বাচন করার প্রয়োজন নেই। জনগণই তোমাকে ভালোবেসে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নিবে। ফ্লোরে বসে ফুপিয়ে কাঁদছে রিমি। পা থেকে প্রবাহিত রক্তে ছিপে ছিপে লাল বর্ণ ধারণ করছে ফ্লোর। তা ক্রমশ বেড়েই চলছে। রিমির শরীর এমনিতেই দুর্বল, অনেক বড় ধাক্কা সামলাতে হয়েছিল তাকে। রিমি ডেকে উঠতেই তার ডান হাতের বাহু চেপে ধরে রুশান। ভাঙা গ্লাস থেকে তাকে টেনে সরাতে চাইলেও ব্যর্থ হয় সে, কারণ সেদিকে রিমির কোনো ভ্রুক্ষেপ নেই। মনে জেগে ওঠা তীব্র কষ্ট হুপিয়ে হুপিয়ে নীরবে কেঁদে চলছিল সে। মুহূর্তেই ঘটনাস্থলে ছুটে আসে বাড়ির সকলে। জড়ো হয়ে দাঁড়ায় তারা। আরিশার মেয়ের এমন অবস্থা দেখে আতকে ওঠে, নিজের মুখ চেপে ধরে। পাশ থেকে তাকে সামনে নেয় আরশি। উত্তেজিত হয়ে পা দিয়ে ভাঙা গ্লাসগুলো সরিয়ে নেয় রুশান। রিমিকে অনড় দেখে কোলে তুলে নেয় সে। অতপর নিজের রুমের দরজা পেরিয়ে খাটের ওপর শুয়ে দিল তাকে। রিমির পায়ে দুই জায়গা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে এখনও। লক্ষ্য করে দু হাতে দুই আঙ্গুল চেপে ধরেছে রুশান, যেন এমন ঘটনা তাকে আরো অস্থির করে তুলছে। পাশ থেকে আরশিকে ডাকে হৃদ, বলে ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসতে। স্বামীর আদেশ পেয়েই ছুটে চলল আরশি, যেন এই মুহূর্তে এটাই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। পরদিন আজ অনেকদিন পর বাসায় ফিরেছে ছেলে। সেই খুশিতে নানান আইটেম রান্নায় ব্যস্ত ফারহা। কিছুক্ষণ আগে কল করেছিল নিবিড়, বলল বাসায় পৌঁছাতে আর 20 মিনিট বা আধা ঘন্টার মতো সময় লাগবে। তখন থেকেই যেন ব্যস্ততা দ্বিগুণ বেড়েছে ফারহার। হালকা গলা উঁচিয়ে তার মেয়ে ফারিহাকে ডেকে বলে, কি রে, কতক্ষণ লাগবে তোর? তাড়াতাড়ি আয়, ওরা প্রায় এসে পড়েছে। পাশের রুম থেকে ফারিহা উত্তরস্বরূপ বলে, এই তো মা, হয়ে গেছে, আসছি। পাশের রুমে বসে একটা ছোট কচুর টুকরোকে পিস করে নেয় ফারিহা। অতপর সেগুলো ব্লেন্ডার করে মশারির মতো একটা পাতলা কাপড়ে রেখে একটা গ্লাসের রসগুলো আলাদা করে ছেঁকে নিল সে। গ্লাসটা হাতে তুলে নিয়ে মৃদু হাসে। রুম থেকে বেরিয়ে গ্লাসটা ফ্রিজে রেখে দিল কিছু সময়ের জন্য। 12টার দিকে বাসায় পৌঁছে নিবিড়। সাথে তুষার হাতে মিষ্টি, দই, ফলমূল নিয়ে দাঁড়িয়ে। তাদের সাথে কথাবার্তা শেষে সেগুলো নিয়ে ভেতরে চলে গেল ফারহা। ছেলেরা অনেকটা পথ জার্নি করে এসেছেন, তাই ক্ষণিকের ক্লান্তি কাটাতে ফারিহাকে বলল শরবত ও ফলমূল রেডি করতে।
দুপুরে তীব্র রোদ যেন তাপ ছড়াচ্ছে প্রকৃতি জুড়ে। আবারও সেই সময়টা ঘনিয়ে এসেছে যখন অসহ্যকর গরমে অতিষ্ঠ হয়ে ওঠে মানুষ। আজকে তীব্র গরমই যেন তার পূর্বাভাস। ক্লান্তি নিয়ে সোফায় গা এলিয়ে দেয় তুষার, যেন এটা তার নিজেরই বাসা, অথচ যার বাসা সে নিবিড়ি মেহমানের রোল প্লে করে ভদ্রতার সহিত বসলো এক পাশে। তার দিকে তাকায় তুষার, নিজেদের মাঝে কথা বলার মতো নিচু স্বরে বলে, তুই বললি আমি যেন সাবধানে থাকি। ফারিহা আমার ওপর রেগে আছে, কিন্তু আমার তো তা মনেই হচ্ছে না। দেখ কি সুন্দর করে মুখে হাসি, নম্র ভদ্রভাবে রেখে কথা বলল। আমার মনে হয় সে ওসব কিছুই মনে রাখেনি। রাজিয়া খালা ফল কেটে ফ্রিজে সাজাতে ব্যস্ত, তার পাশে এসে দাঁড়ায় ফারিহা। শরবতের জন্য রাখা ট্যাঙ্কগুলোর একপাশে সরিয়ে রেখে ফ্রিজ থেকে দুটো লেবু বের করে নিল, অতপর কাটতে কাটতে বলে, এই গরমে লেবুর শরবত অনেক উপকারী। সৌজন্যমূলক হাসেন রাজিয়া খালা। তিনি এমনই, কথার বিপরীতে কথা বলার মতো কিছু খুঁজে না পেলে একটু হাসেন। লেবু কেটে খুবই সুন্দর করে এক গ্লাস ঠান্ডা শরবত বানায় ফারিহা। তারপর নিল কচুর রস মাখা সেই গ্লাসটা। গ্লাসের অবশিষ্ট অংশটুকু পানি দিয়ে ভর্তি করে নিল, তারপর চিনি ও হালকা লেবুর রস দিয়ে নেড়ে নিল সেটা। অতপর মুখে হাসি ফুটিয়ে দুটো গ্লাস হাতে নিয়ে ভালোভাবে দেখে নেয় সে। প্রায় একই রকম দেখাচ্ছে, কিন্তু পার্থক্য থাকলেও ভালোভাবে লক্ষ্য করা ছাড়া তা আর বোঝা সম্ভব না। ট্রে নিয়ে তাদের সামনে গেল ফারিহা, মুখে হাসি ফুটিয়ে লেবুর শরবতটা তুলে দিল নিবিড়ের হাতে, আর স্পেশালভাবে তৈরি করা শরবতটা তুলে দিল তুষারের হাতে। মৃদু হাসে তুষার, গ্লাসের ওপর ঠান্ডা ভাব অনুভব করতেই ধন্যবাদ জানালো ফারিহাকে, কারণ এই মুহূর্তে ঠান্ডা পানি হলেও যেন তা অমৃত। নিবিড় ধীরে ধীরে পান করলেও গরম কাটাতে এক টানে পুরোটা শেষ করে নিল তুষার। অতপর মুখের ভাবভঙ্গি পাল্টে গ্লাসের দিকে তাকালো, খানিকটা কৌতূহল নিয়ে বলে, শরবতের স্বাদ এমন কেন? কিছুটা হাসলো ফারিহা। গ্লাসে চুমুক দিয়ে তুষারের দিকে তাকায় নিবিড়। বুঝতে সময় লাগেনি, কোনো একটা গন্ডগোল হয়েছে। কিছু সময় পার হতেই গলায় হাত রাখে তুষার, ভেতরটা যেন বাজেভাবে চুলকাতে শুরু করেছে। কি হচ্ছে এসব? বোনের দিকে তাকায় নিবিড়, হালকা মাথা নেড়ে কি হয়েছে জানতে চাইলে ইশারায় মাথা নাড়ে ফারিহাও, যার অর্থ কিছু করেছে সে, তবে এটা সিরিয়াস কিছু না। একটা শ্বাস ছাড়ে নিবিড়, হতাশায় বিড়বিড় করে বলে, না আসতেই শুরু হয়ে গেছে। দুপুরে শেষ ক্লাসে শিক্ষা সফরের জন্য লিস্ট করা হচ্ছে। শুধু পরীক্ষার্থীদের জন্য এই সফর। এখন অবধি 130 জনের নাম লেখা হয়েছে, তবে নাম নেই আরোহী ও অবনীর। মূলত আরোহীর জন্যই নাম লেখাতে পারছে না অবনী। আরোহীর ধারণা এত কিছুর পর আর কোথাও যাওয়ার অনুমতি দেওয়া হবে না তাদের। আর অবনী তাকে অভয় দিচ্ছে, বাসায় বাবা ও ভাইকে রাজি করাতে পারবে সে। আর কিছুদিন পরই সৌরভী ম্যাম এর ছুটি শেষ হয়ে যাবে, পুনরায় ক্লাসে ফিরে আসবেন তিনি। সেই সাথে শেষ হবে রাজের দায়িত্ব। তার আগেই এই সফরে ডেট পড়েছে। সবচেয়ে বড় কথা হলো রাজও থাকছে এই সফরে। কলেজ থেকে এটাই হবে তাদের প্রথম এবং শেষ সফর। জানার পর থেকে মনটা যেন অস্থির হয়ে উঠেছে আরোহীর। খুব করে ইচ্ছে হচ্ছে সবার সাথে যেতে, কিন্তু চাচা ও আকাশের ভয়ে নাম লেখানো সাহস পেল না আপাতত। মাঝখানে 2 দিন সময় আছে, তাই স্যারদের থেকে একদিন সময় নিল অবনী। বাসায় রাজি করিয়ে তারপর নাম লিখবে। আরও অনেকেই একই কথা বলল, তাই খুব একটা সমস্যায় পড়তে হয়নি তাদের। আপাতত বাসায় ফেরার পথে আরোহীর বিষণ্ণ চেহারা দেখে অবনী বলে, আরে এত চিন্তার কিছুই নেই, দেখবি আমি ঠিকই রাজি করিয়ে নিব। তুই শুধু একটু সম্মতি সুযোগ তাল মেলাবি আমার সাথে। এদিকে একের পর এক তেঁতুলের আচার খেয়েও রেহাই পাচ্ছে না তুষার। গলাটা খুব বাজেভাবেই চুলকাচ্ছে। পরপর 8টা তেঁতুলের আচার শেষ করেছে সে। ফারিহাই দিচ্ছে এগুলো, হয়তো পরিস্থিতি বুঝে আগে থেকেই এনে রেখেছিল। তার সামনে আসে ফারিহা, কিছুটা আফসোসের ভাব নিয়ে বলে, ইস রে, কেমন লাগছে এখন? কিছু বলল না তুষার, চোখ মুখ লাল হয়ে আছে তার। বিপরীতে হাসি পাচ্ছে ফারিহার। হাসি দমিয়ে চেহারায় তীব্র কৌতূহলী ভাব ফুটিয়ে বলে, হায় আল্লাহ, ভাইয়া কি শরীফ থেকে শরীফা হয়ে যাচ্ছেন নাকি? এমনিতেও প্রচণ্ড রাগ চেপে আছে তুষারের মাথায়। তার ওপর এমন রসিকতায় কিছুটা রাগী ভাব ধরে রেখে বলে, মানে মেয়েদের মতো এমন ব্যাপক হারে টক খাওয়া তো কোনো ভালো লক্ষণ না। কোনো সুখবর আছে নাকি তুষার ভাই? একটা শ্বাস ছাড়ে তুষার। অতপর ফারিহার দিকে চেয়ে বলে, মজা লাগছে খুব, তাই না? তবে এই দিনই শেষ দিন না, দিন আরও আছে। ফারিহা খানিকটা আফসোস নিয়ে তাকালো, তারপর বলে, রাগ হচ্ছে খুব, তাই না? আমার এর চেয়েও বেশি রাগ হচ্ছিল। গতবার তুমি চুপি চুপি এসে আমার চুল কেটে দিয়েছিলেন, তবে সেই রিভেঞ্জ এখনো বাকি আছে। বিকেল নেমে এলো। পশ্চিম দিকে হেলে পড়া সূর্যটার তাপ কমে এসেছে অনেকটা। সাথে ফুরফুরে বাতাসে দোল খাওয়া গাছের পাতাগুলো যেন ব্যস্ত সময় পার করছে। শুধু ব্যস্ততা নেই রুশানের, যেন ক্ষণিকের জন্য নিজের সব ব্যস্ততাকে ছুটি দিয়েছে সে। সন্ধ্যা হতেই রওনা দিতে হবে তাই। সকালবেলায় চলে যাওয়ার কথা থাকলেও বিকেল অবধি সময় নিয়েছিল সে, তাই এই সময়টা পুরোটাই রিমির জন্য আলাদা করে নিয়েছে রুশান। পায়ে ব্যান্ডেজ করা অবস্থায় শুয়ে আছে রিমি। সারাদিন হাঁটাহাঁটি করতে পারলেও বিকেল জুড়ে বিশ্রাম নিচ্ছে সে। তবে কারোর সাথে একটা কথাও বলেনি। কী থেকে কী হয়েছে তা বাড়ির অন্যদের কেউ জানে না। হৃদ ও রুশান কাউকে কিছুই বলেনি এখন অবধি, যা নিয়ে কৌতূহলের শেষ নেই সবার মাঝে। রিমির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে রুশান। এক পলক চোখ মেলে তাকায় রিমি। রুশানকে দেখেই পুনরায় চোখ বুজে নিল সে। কাত হয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। অবাক হয়নি রুশান, কারণ এই মুহূর্তে রিমির মনের অবস্থা ভালোই বুঝতে পারছে সে। শান্ত হয়ে রিমির দিকে তাকায় রুশান। পুনরায় মাথায় হাত বুলিয়ে বলে, কথা বলবি না আমার সাথে? কিছু বলল না রিমি। রুশানের ওপর তার কোনো রাগ বা অভিমান নেই, তার সব রাগ ও অভিমান নিজের ভাগ্যকে ঘিরে। রুশান পুনরায় কিছু বলতে চাইলেও থামলো। তার মাঝেই রিমি তার নীরবতা ভেঙে বলে, চলে যান প্লিজ।
মন থেকে বলছিস? রুশানের সোজাসাপটা প্রশ্নটাও যেন বুকে গিয়ে ঠেকলো রিমির। যেন মুহূর্তেই বুক ভেঙে কান্না আসতে চাইছে, তবুও নিজেকে স্বাভাবিক রাখে সে। ছোট করে জবাব দিল, চলে যান আমার লাইফ থেকে, ভাগ্য হয়তো চায় না আমরা এক হই। কিছুটা থামলো রিমি, নিজেকে শক্ত করে পুনরায় বলে ওঠে, আজ থেকে আমাদের পথ সম্পূর্ণ আলাদা রুশান ভাই।